আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? কেমন আছো তোমরা? আশা করি সকলেই অনেক ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেকটাই ভালো আছি। তো তোমাদের অকাল বন্ধন গল্পের 6 নম্বর পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। তো চলো বেশি কথা না বলে করি দেরি, চলো আজকের গল্প শুরু করি। সাউথ ব্রিজ স্কুল, ক্লাস 4, সেকশন বি। টিফিনের ঘন্টা বাজার ঠিক 5 মিনিট আগের দৃশ্য। ক্লাসের টিচার মিস নাহার বোর্ডে অঙ্ক করাচ্ছিল। হঠাৎ তার কানে এলো পেছন থেকে একদোলা ফিসফিসানি। তিনি ঘুরে তাকাতেই দেখলেন পুরো ক্লাসের স্টুডেন্টরা গোল হয়ে আশিস আর আরশি ডেস্কের পাশে এসে জড়ো হয়েছে। মিস নাহার গম্ভীর গলায় ডাকলেন, আশিস আর আরশি, ক্লাসের মাঝখানে এই গ্যাদারিং কিসের? আশিস দাঁড়িয়ে গেল, তার মুখে এক বিন্দুও ভয় নেই, একটা আত্মবিশ্বাসের হাসি শুধু। সে একটা পকেট থেকে চকচকে লাল রঙের ঝাপার বের করে বলল, মিস, আমরা একটা সিম্বল অফ লিজেন্ড বা কিংবদন্তির প্রতীক ডিস্ট্রিবিউট করছিলাম। মিস নাহার অবাক হয়ে বললেন, কিংবদন্তির প্রতীক মানে? আরশি পাশ থেকে দাঁড়িয়ে বলল, মিস, এটা হলো কিটক্যাট, আমাদের আইডল ফারজু ভাইয়ের সিগনেচার চকলেট। আজ আমাদের ক্লাসের রোহনের বার্থডে, তাই আমরা তাকে ফারজু ভাইয়ের স্টাইলে উইশ করছিলাম। পুরো ক্লাসরুমের সমস্বরে বলে উঠল, শিরায় শিরায় রক্ত ফারজু ভাইয়ের ভক্ত। মিস নাহার মাথায় হাত দিলেন, এই 4th শ্রেণীর বাচ্চাদের মাথায় এই ফারজু নামক একটা ভুজে ঢুকেছে, এমন ভাবে চেপেছে যে পড়াশোনা লাঠি উঠেছে। তিনি কড়া গলায় বললেন, ফারজিয়ান কোনো সাবজেক্ট নয়, তোমাদের ফিউচার গোল কি? বড় হয়ে তোমরা কি হতে চাও? রোহন, তুমি বলো। রোহন আমতা আমতা করে বলল, মিস, আগে ইচ্ছা ছিল ডাক্তার হওয়ার, কিন্তু আশিস আর আরশি ভাইয়ের গল্প শুনে ঠিক এখন বুঝতে পারছি না কি করা উচিত। এখন আমার মনে হচ্ছে বড় হয়ে আমি 16 বছর বয়সে একটা বিয়ে করব আর হানিমুনে নিউ ইয়র্ক যাব ফারজু ভাইকে খুঁজতে। মিস নাহার প্রায় অজ্ঞান হওয়ার মতো দশা। তিনি চিৎকার করে বললেন, আশিস আর আরশি, তোমরা কি এই বয়সে বাচ্চাদের এসব শেখাচ্ছ? এই 16 বছর বয়সে বিয়ে করা বেআইনি। আশিস খুব শান্ত গলায় জবাব দিল, মিস, আইন তো বড় মানুষের জন্য, কিন্তু ভালোবাসা হলো ইউনিভার্সাল। তাছাড়া আমাদের আব্বু তো নিজে একজন জজ সাহেব। তিনি যখন আমাদের গল্প শোনান তখন তো বলেনি যে ফারজু ভাইয়া ভুল ছিল, তিনি শুধু বলেন ফারজু হলো ইউনিক। আশিস যোগ করলো, মিস, আপনি কি জানেন ফারজু ভাইয়া তার 10 বছরের বউর জন্য ট্রাক ভর্তি চকলেট আনিয়েছিল? এই সাহস আমাদের জেনারেশনের কারণেই, তাই আমরা ক্লাসরুমে একটা ফারজিয়ান ক্লাব খুলেছি। আমাদের মেম্বার হতে হলে প্রতিদিন অন্তত একটা করে কিটক্যাট খেতে হবে, আর কারোর সাথে রিলেশনে থাকলে তাকে ডমিনেট করতে হবে। মিস নাহার টেবিলে ছাপড়ে বললেন, বড্ড বেশি আপডেট হয়ে গেছো তোমরা, এই ক্লাসে আর পড়াশোনা হবে না, আমি প্রিন্সিপালের কাছে তোমাদের নামে রিপোর্ট করব। ঠিক তখনই টিফিনের বেল বাজলো। আশিস ব্যাগ থেকে তার স্পেশাল নীল রঙের একটা জ্যাকেট বের করলো আর পরে নিল, যার পিছনে সাদা হরফে লেখা টিম ফারজিয়ন। সে ক্লাসের বাকিদেরকে উদ্দেশ্য করে বলল, বন্ধুরা, চিন্তা করো না, মিস এখনো ব্যাকডেটেড। উনি হয়তো জানেন না যে সাকসেসের চেয়েও বড় হলো লিগেসি। চলো সবাই মাঠে গিয়ে ফারজু ভাইয়ের কুংফু ফাইটের প্র্যাকটিস করি। পুরো ক্লাস হইচই করে বেরিয়ে গেল সবাই। মিস নাহার চেয়ারে বসে পড়লো ধপ করে। তার মনে হলো এই 4th শ্রেণীর বাচ্চাদেরকে সামলানোর চেয়ে হাই স্কুলে পড়ানো অনেক সহজ। এই দুই পিচ্চি পুরো ক্লাসকে ফারজিয়ন মায়ে ডুবিয়ে দিয়েছে। স্কুলের করিডোরে হাঁটার সময় আশিস আরশিকে বলল, আরশি, তুই কি খেয়াল করেছিস পুপিকে কাল রাতে কাঁদতে দেখেছিলাম? নির্ঘাত ফারজু ভাইয়ের কথা মনে পড়েছিল। আরশি গম্ভীর হয়ে মাথা নাড়লো, আমাদের তাড়াতাড়ি বড় হতে হবে, বড় হয়ে আমাদের নিউ ইয়র্ক ফ্লাই করতে হবে। ফারজু ভাইকে খুঁজে বের করে ফুপিমণিকে গিফট দিব, এটাই হবে আমাদের জীবনের সেরা প্রজেক্ট। 9 বছরের 2 বাচ্চার চোখে তখনও 1000 পাওয়ারের সংকল্প। তাদের কাছে পড়াশোনার চেয়ে বড় অ্যাসাইনমেন্ট হলো তাদের না দেখা সেই ফারজু ভাইয়া। নিউ ইয়র্কের সকাল। 20 নম্বর অ্যাপার্টমেন্টের জানালার পর্দা সরিয়ে আরিনা বাইরের আকাশ দেখছিল। কাল রাতে সেই বারান্দার ঘটনার পর তার ঠিকমতো ঘুম হয়নি। জীবনের সেই রুক্ষ কথা আর পরিচিত চাহনি তার মস্তিষ্কে কুশে কুশে প্রতিধ্বনি তুলছে। ঠিক তখনই কলিং বেল বেজে উঠল। দরজা খুলতেই দেখলো আয়ান দাঁড়িয়ে আছে, হাতে কিছু প্যাকেট। আয়ান বলল, গুড মর্নিং আরি ডিয়ার, ঘুম ঠিক মতো হয়েছে তো? আয়ান হাসি মুখে ভিতরে ঢুকলো। আরিনা হালকা এসে বলল, হ্যাঁ ভাইয়া, আপনি এত সকালে? আয়ান টেবিলের ওপর প্যাকেটগুলো রাখতে রাখতে বলল, আমি ভাবলাম তুমি সকাল সকাল কষ্ট করে ব্রেকফাস্ট তৈরি করবে, তার চেয়ে ভালো আমি নিয়ে আসি, তাই আর কি। হঠাৎ দরজা খোলার শব্দ হলো। আরিনা দরজার ফাঁক দিয়ে করিডোরের দিকে তাকালো, দেখলো জিয়ন লিফটের সামনে দাঁড়িয়ে আছে, পরনে দামি নেভি ব্লু স্যুট, হাতে একটা কালো ব্রিফকেস। আজ তাকে দেখে মনেই হচ্ছে না সে কাল রাতের সে বারান্দার রহস্যময় মানুষটা। আর সে একজন সাকসেসফুল বিজনেস টাইকুন। আয়ান তৎক্ষণাৎ করিডোরের দিকে এগিয়ে গেল। জিয়ন তার দিকে একবার তাকালো, সানগ্লাসের আড়ালে সেই চোখ যেন শুধু পাথরের মতো স্থির। তারপর জিয়ন তাকে গম্ভীর গলায় ডাক দিল, আয়ান।
আয়ান দ্রুত উত্তর দিল, হ্যাঁ ব্রো, ওর জন্য একজন ড্রাইভার আর একজন গার্ডের ব্যবস্থা করো, আর ও যেন এই শহরের কোথাও একা একা না যায়। জিয়ন আরিনার দিকে না তাকিয়ে আয়ানকে আদেশ দিল। আরিনা ভ্রুকুচকে বলল, তার কোনো প্রয়োজন নেই, আমি একা একাই চলতে পারি। বাংলাদেশে আমি একাই ইউনিভার্সিটিতে যেতাম। জিয়ন এবার ধীর পায়ে আরিনার সামনে দাঁড়ালো। তার উচ্চতার সামনে আরিনাকে খুব ছোট দেখাচ্ছিল। জিয়ন নিচু ও ভারী গলায় বলল, এটা ঢাকা নয়, এটা হলো নিউ ইয়র্ক। এখানে মানুষের চেয়ে হিংস্র জানোয়ার বেশি থাকে, আর আপনি আমার অ্যাপার্টমেন্টের গেস্ট হিসেবে আছেন। আপনার কোনো বিপদ হলে সেটা আমার ওপর দায় বার্তাবে। আরিনা পাল্টা প্রশ্ন করলো, দায় বার্তাবে নাকি আপনি আপনার কর্তৃত্ব জাহির করতে পছন্দ করেন? জিয়ন কয়েক সেকেন্ড নিরুত্তর থেকে ভাবলেশীনভাবে বলল, দুইটাই। এরপর আর প্রত্যুত্তরে অপেক্ষা না করে লিফটে ঢুকে গেল। বিকালে আরিনা সিদ্ধান্ত নিল সে অ্যাপার্টমেন্টের চারিদিকটা ঘুরে দেখবে, কিন্তু জিয়নের বারণটা সে পাত্তা দিতে চাইল না। সে যখন নিচতলায় নামলো, দেখলো একটা কালো এসইউভি দাঁড়িয়ে আছে। একজন বিশাল দেহের লোক এগিয়ে এসে বলল, ম্যাম, মিস্টার জিয়ন আপনার জন্য আমাকে পাঠিয়েছেন। আরিনা বিরক্তি হয়ে দীর্ঘশ্বাস ফেললো। লোকটা কি আমাকে বন্দি করে রাখতে চাই? সে গাড়িতে না ওঠে পায়ে হেঁটে সামনের ক্যাফেটার দিকে এগোতে লাগলো। গার্ড নিরুপায় হয়ে তার পিছনে পিছনে হাঁটতে লাগলো। ক্যাফেতে বসে কফি খাচ্ছিল আরিনা। হঠাৎ তার ফোনে একটা ভিডিও নোটিফিকেশন এলো। বাংলাদেশের সেই ফারজান ক্লাব আসিস আর আরশির বানানো, সেইখান থেকে একটা ভিডিও মেসেজ এসেছে। ভিডিওটা প্লে করলো, দেখলো আসিস আর আরশি স্কুলের ইউনিফর্ম পরা অবস্থায় চিৎকার করে বলছে, আরিনা আপু, ফারজু ভাইয়ের খোঁজের মিশন কত দূর? আমরা এখানে তোমার জন্য প্রতিদিন দোয়া করছি। তুমি যদি তাকে খুঁজে পাও, তাকে বলবে তার ভক্তরা এখন তার জন্য এখানে অপেক্ষা করছে। শিরাই শিরাই রক্ত ফারজু ভাইয়ের ভক্ত। ভিডিওটা দেখে আরিনার ঠোঁটে এক চেলতে হাসি ফুটে উঠলো। তার চোখের কোণে জল চিকচিক করে উঠলো। সে বিড়বিড় করে বলল, তোরা তো ভক্ত হয়ে আছিস, কিন্তু আমি তো এই মানুষটার কোনো খবরও জানি না। এমনকি সে এই দেশে আছে নাকি অন্য দেশে গেছে সেটাও আমি জানি না। কিন্তু এই জিয়ন নামের অদ্ভুত মানুষটার সাথে ফারজু ভাইয়ের কিছু কিছু মিল পাই। ঠিক সেই সময় ক্যাফের বড় স্ক্রিনে একটা ব্রেকিং নিউজ দেখাচ্ছিল, দ্য শ্যাডো কিং অফ আন্ডারগ্রাউন্ড ফাইটিং, জিয়ন উইন্স এগেইন। ভিডিও ফুটেজে একটা আবছা মুখ দেখা যাচ্ছে। রিংয়ের মাঝখানে দাঁড়িয়ে আছে একটা যুবক, বিজয়ীর বেশে হাত তুলেছে। আরিনা চমকে উঠল। এই শরীরের গঠন, এই দাঁড়ানোর ভঙ্গি, হুবহু পাশের অ্যাপার্টমেন্টের জিয়ন, আবার নামটাও একই। এই লোকটা যদি ফারজু ভাই হয় তাহলে? আরিনার হাত থেকে কফির মগটা প্রায় পড়েই যাচ্ছিল। সে দ্রুত ক্যাফে থেকে বেরিয়ে এলো, তার কার্ডটি অনুসরণ করলো তাকে। আরিনা সোজা গিয়ে অ্যাপার্টমেন্টের 19 নম্বর দরজার সামনে গিয়ে দাঁড়ালো। আজ সে রাগ ঢাক করবে না, আজ সে সত্যতা জানতে চাই। সে দরজায় ধাক্কা দিতে লাগলো। জিয়ন সাহেব, দরজা খুলুন, আমি জানি আপনি ভেতরেই আছেন। বেশ কিছুক্ষণ পর দরজা খুললো। জিয়ন দাঁড়িয়ে আছে, তার শার্টের হাতা একটু গোটানো, কপালে ঘাম জমে আছে। জিয়ন বিরক্তি মুখে বলল, কি হয়েছে, এভাবে চিৎকার করছেন কেন? আরিনা ফোনের স্ক্রিনটা তার চোখের সামনে ধরলো। এই নিউজ ফুটেজের লোকটা কি আপনি? আপনি কি আন্ডারগ্রাউন্ড ফাইটিং করেন? জিয়ন এক পলক তার দিকে তাকিয়ে আরিনার হাতটা ধরে ফেললো, তাকে হ্যাচকাটান দিয়ে অ্যাপার্টমেন্টের ভিতরে নিয়ে তারপর লাথি দিয়ে দরজা বন্ধ করে দিল। ঘরের অন্ধকার আর নীরবতার মাঝখানে জিয়ন আরিনাকে দেয়ালের সাথে চেপে ধরেছে। তার নিঃশ্বাস আরিনার মুখে আছড়ে পড়ছে। খুব বেশি কৌতূহল ভালো নয় আরিনা সৈয়দ। জিয়ন ফিসফিস করে বলল, কিছু সত্যি হজম করার ক্ষমতা সবার থাকে না। আরিনা কাপা কাপা গলায় বলল, আপনি কি আমার ফারজু ভাইয়া? তাহলে কেন পরিচয় লুকাচ্ছেন? জিয়নের চোখ যেন অগ্নিগিরির লাভা। সে আরিনার মুখের কাছে মুখ নিয়ে গিয়ে বলল, ফারজিয়ান সৈয়দ মরে গেছে, তাকে তার বাবা আর এই সমাজ মেরে ফেলেছে। এখন যে দাঁড়িয়ে আছে সে শুধু জিয়ন, যে কারো চোখের পানিতে দুর্বল হয় না। এই কথা বলে আরিনাকে জিয়ন ছেড়ে দিল। সে তার রাগ নিয়ন্ত্রণ করার জন্য হাতের কাছে থাকা সবকিছু ছুঁড়ে ফেললো। সেই পুরনো ডায়েরিটা ছিটকে গিয়ে আরিনার সামনে পড়লো। জিয়ন ছুঁড়ে দেওয়া ডায়েরিটা আরিনার পায়ের কাছে পড়ে আছে, কিন্তু আরিনা সেটা তুললো না। তার চোখে এখন পানি নয়, বরং একরাশ ঘৃণা আর জেদের মিশ্রণ। জিয়নের চোখের দিকে তাকিয়ে শান্ত কিন্তু কঠিন গলায় বলল, আমি আপনার কোনো জিনিস ছুঁয়েও দেখব না, কারণ আমি এইখানে কোনো আন্ডারগ্রাউন্ড ফাইটার বা নিষ্ঠুর জিয়নকে খুঁজতে আসিনি। আমি এসেছি আমার ফারজু ভাইকে নিতে। যে মানুষটা অবৈধ কাজ করে নিজের পরিচয় গড়ে তোলে, সে আমার কেউ হতে পারে না। জিয়ন কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার চোয়াল শক্ত হয়ে গেছে। সে স্বপ্নেও ভাবেনি আরিনা এতটা দৃঢ়তার সাথে তাকে প্রত্যাখ্যান করবে। জিয়ন একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, আরিনা, আপনার সেই ফারজু ভাইয়া এখন রূপকথা। বাস্তবতা হলো এই জিয়ন, যে আপনাকে এখন রক্ষা করছে, যার অ্যাপার্টমেন্টে আপনি আছেন। আপনার সেই কাল্পনিক ভালোবাসা কি এই শহরে আপনাকে নিরাপত্তা দিতে পারবে? আরিনা বলল, পারবে কি পারবে না সেটা দেখার দায়িত্ব আমার। আরিনা দরজার দিকে এগিয়ে যেতে লাগলো আর গিয়ে বলল,
আপনার সাহায্য বা দয়া কোনোটাই আমার প্রয়োজন নেই। আমি আজই এখান থেকে চলে যাব। জিয়ন দ্রুত গিয়ে আরিনার পথ আঁকড়ে দাঁড়ালো। তার চোখে তখন হিংস্র আভা, আর বলল, কোথায় যাবেন? এই শহরে কাউকে আপনি চিনেন? তাছাড়া আপনার মা আমাকে দায়িত্ব দিয়ে গেছেন। আরিনা বলল, আমার আম্মু ফারজিয়নকে দায়িত্ব দিয়েছিলেন, আপনাকে নয়। আরিনা চিৎকার করে উঠল, আপনি যাই ভাবুন না কেন, আমার কাছে আপনি একজন অপরিচিত নিষ্ঠুর মানুষ ছাড়া আর কিছুই নন। এই কথাটি জিয়নের বুকে তীরের মতো বিঁধল। অপরিচিত মানুষ, যাকে সে প্রতিটা মুহূর্ত নিজের ছায়ার মতো আগলে রেখেছে, সে তাকে আজ পর করে দিল। জিয়ন সরে দাঁড়িয়ে দরজাটা খুলে দিল। ঠিক আছে, যান, দেখি আপনার সেই মৃত ভালোবাসা আপনাকে কতটা পথ এগিয়ে দেয়। আরিনা আর এক মুহূর্তও দাঁড়ালো না। সে নিজের অ্যাপার্টমেন্টে গিয়ে ব্যাগ গুছিয়ে বেরিয়ে এলো। জিয়ন দরজার সামনে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আরিনা লিফটে ঢুকে যাচ্ছে। তার হাতের শিরাগুলো রাগে ফুলে উঠছে, কিন্তু সে তাকে আটকালো না। নিউ ইয়র্কের রাত, আরিনা। সন্ধ্যা নামছে, চারদিকে ব্যস্ততা আর অচেনার ভিড়ে সে নিজেকে খুব একা বোধ করছে। সে তার ছোট মামা মাহের শিকদারকে কল করলো। তার ফোন বন্ধ বলছে। আয়ানকে ফোন দিচ্ছে, কিন্তু ফোন ঢুকছে না। আরিনা হাঁটতে হাঁটতে পার্কের এভিনিউর দিকে চলে এলো। হঠাৎ অনুভব করলো কয়েকজন লোক তাকে অনুসরণ করছে। সেই ক্যাফে নিউজের ফুটেজটার কথা মনে পড়ে গেল তার। এই শহরে মানুষের চেয়ে হিংস্র জানোয়ার বেশি থাকে। আরিনা নিজের হাঁটার গতি বাড়ালো। তার মনের ভিতরে বারবার ফারজিয়নের মুখটা ভেসে উঠছে। ফারজু ভাইয়া, তুমি কোথায়? দেখো, আমি বিপদে পড়েছি। হঠাৎ একটা অন্ধকার গলির মুখে তিনজন এসে তার পথ আটকালো। তাদের হাতে ছুরি, তাদের নোংরা দৃষ্টি। আরিনা ভয়ে কাঁপতে কাঁপতে চিৎকার করতে চাইলো, কিন্তু গলার স্বর ফুটলো না। ঠিক সেই সময় বাতাসের গতিতে একটা কালো বাইক এসে থামলো। হেলমেট পরা একজন যুবক বাইক থেকে লাফিয়ে নামলো। কোনো কথা নয়, কোনো হুঙ্কার নয়, মুহূর্তের মধ্যে শুরু হলো মারামারি। যুবকটি অমানসিক শক্তিতে তাদেরকে আঘাত করতে লাগলো। কয়েক সেকেন্ডের মধ্যে তারা মাটিতে লুটিয়ে পড়লো। যুবকটি আরিনার সামনে এসে দাঁড়ালো। সে হেলমেট খুললো। জিয়ন, তার কপালে সেই চেনা ক্ষত, চোখে সেই আগুনের মতো তেজ। আরিনা হাঁপাচ্ছিল। সে জিয়নের দিকে তাকিয়ে ধীর গলায় বলল, আপনি এখানে চলে এসেছেন নিজের কর্তৃত্ব জাহির করতে? জিয়ন আরিনার হাতটা শক্ত করে ধরল। তার স্পর্শে এক অদ্ভুত শীতলতা। সে রুক্ষ গলায় বলল, আমি কর্তৃত্ব জাহির করতে আসিনি, আমি আমার সম্পত্তি রক্ষা করতে এসেছি। আমার অ্যাপার্টমেন্টের গেস্ট আপনি, সেটা হয়তো ভুলে গেছেন। আরিনা হাত ছেড়ে নেওয়ার চেষ্টা করছে আর বলল, আমি আপনার সম্পত্তি নয়, আমাকে একা থাকতে দিন। জিয়ন আরিনাকে হিচকে টান দিয়ে বাইকের দিকে নিয়ে এলো। বলল, চুপচাপ বসুন, না হলে আমি ভুলে যাব যে আপনি আমার বন্ধুর কাজিন। আমার ধৈর্যের পরীক্ষা নেবেন না আরিনা সৈয়দ। আরিনা অপলকভাবে তাকিয়ে রইল জিয়নের দিকে। লোকটা তাকে রক্ষা করছে, আবার তাকে শাসনও করছে। সে কেন এই মানুষটাকে ঘৃণা করতে পারছে না? কেন প্রতিবার মনে হচ্ছে এই রাগী মুখটার আড়ালে কোথাও তার ফারজু ভাইয়া লুকিয়ে আছে? কিন্তু পরক্ষণে আরিনা নিজেকে সামলে নিল। সে মনে মনে বলল, না, এ আমার ফারজু ভাইয়া হতে পারে না। ফারজু ভাইয়া আমাকে ভালোবাসতো, আর এই লোকটা আমাকে নিজের শাসনের নিচে রাখতে চায়। আমি একে কখনোই পছন্দ করব না। জিয়ন বাইক স্টার্ট দিল। তার পিছনে বসে আরিনা ভাবছিল, এই লড়াইটা শুধু জিয়নের সাথে নয়, এই লড়াইটা তার নিজের হৃদয়ের সাথে। বাইকটা যখন অ্যাপার্টমেন্টের সামনে এসে থামলো, আরিনা এক মুহূর্ত দেরি না করে নেমে গেল। সে জিয়নের দিকে ফিরেও তাকালো না। তার কানে শুধু বাজছে জিয়নের সেই বক্তৃত্ব, আমি আমার সম্পত্তি রক্ষা করতে এসেছি। জিয়ন বাইক স্ট্যান্ড করে হেলমেটটা হাতে নিয়ে অত্যন্ত ধীরস্থিরভাবে বাইক থেকে নামলো। তার চলনে এমন ধরনের হিংস্র আভিজাত্য। করিডোর দিয়ে হাঁটা শুরু করলো সে। আরিনা লিফটের সামনে গিয়ে দাঁড়াতেই জিয়ন তার পিছনে এসে দাঁড়ালো। লিফটের বদ্ধ জায়গায় জিয়নের শরীরে উত্তপ্ত তাপ আরিনার ঘাড়ের কাছে অনুভব হচ্ছে। জিয়ন শীতল গলায় বলল, আজ থেকে আপনার স্বাধীনতায় আমি দাঁড়িয়ে টানলাম আরিনা সৈয়দ। আমার অবাধ্য হয়ে আপনি বাইরে বেরিয়েছেন, আর তার শাস্তি আপনাকে ভোগ করতেই হবে। আরিনা ঘুরে দাঁড়িয়ে জিয়নের চোখে চোখ রাখলো। জিয়নের সেই তীক্ষ্ণ চাহনি আরিনাকে এক মুহূর্তের জন্য কাঁপিয়ে দিল, কিন্তু সে দমল না। আরিনা ঘৃণা ভরে বলল, শাস্তি? আপনি নিজেকে কি ভাবেন? ওই গুন্ডাগুলো যা করছিল আপনিও কি তাই করছেন না? তারাও আমাকে জোর করে তুলে নিতে চেয়েছিল, আর আপনিও আমাকে জোর করে নিজের কাছে রাখতে চাইছেন। আপনার আর তাদের মধ্যে তফাৎ কোথায়? জিয়ন একটা ত্রুর হাসি আসলো। সে আরিনার খুব কাছে ঝুঁকে এলো। তার গলার স্বর পাথরের মতো কঠিন। তফাৎ আছে, তারা আপনাকে ছিঁড়ে খেতে চেয়েছিল, আর আমি আপনাকে বন্দি করে সেফ রাখতে চাইছি। জিয়নের খাঁচায় থাকা পাখি অন্তত জানত থাকে, কাল সকাল থেকে আপনার অ্যাপার্টমেন্টের বাইরে আরো বেশি গার্ড থাকবে। আমার অনুমতি ছাড়া আপনি বারান্দায় পর্যন্ত যেতে পারবেন না। লিফটের দরজা খুলতেই আরিনা দৌড়ে গিয়ে নিজের ফ্ল্যাটে ঢুকে পড়ল। সে দরজা লাগিয়ে দিয়ে মেঝেতে বসে পড়ল। তার কাছে মনে হচ্ছে সে একটা অন্ধকার সুড়ঙ্গের ভিতরে ঢুকে পড়েছে। সে চিৎকার করে নিজেই নিজেকে বলতে লাগলো, না, এই লোকটা ফারদু ভাইয়া হতে পারে না। ফারদু ভাইয়া কোনোদিনই আমার সাথে এমন জানোয়ারের মতো আচরণ করতো না। এই লোকটা একটা ভিলেন, একটা পশু। অন্যদিকে জিয়ন তার নিজের ফ্ল্যাটে
ঢুকে শার্টের হাতাগুলো কোনোই পর্যন্ত গুটিয়ে নিল। তার ডান হাতের কবজিতে একটা গম্ভীর আঁচড় থেকে রক্ত পড়ছে, কিন্তু সেদিকে তার কোনো খেয়াল নেই। সে জানালার সামনে গিয়ে দাঁড়ালো। তার চোখের দৃষ্টি তখনও দূরের অন্ধকারে নিবদ্ধ। সে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, তুমি আমাকে যত বেশি ঘৃণা করবে আরিনা সৈয়দ, আমার কাজ ততই বেশি সহজ হবে। ফারজিয়ন সৈয়দ হওয়ার আমার কোনো ইচ্ছা নেই। জিয়ন হয়ে আমি তোমাকে জাহান্নামে আগলে রাখবো। পুরো রাত আরিনা ঘুমাতে পারল না। জিয়নের সেই রাগী মুখ, অমানসিক শক্তির কথা ভেবে তার শরীর শিউরে উঠেছে। ভোরবেলায় সে দরজার লেজ দিয়ে উকি দিয়ে দেখলো, সত্যি সত্যি জিয়নের দুইজন বডিগার্ড পাথরের মতো দাঁড়িয়ে আছে। আরিনা পাগলের মতো জিয়নের অ্যাপার্টমেন্টের দরজায় গিয়ে ধাক্কা দিতে লাগলো। আরিনা জিয়নকে ডাকছে, জিয়ন বের হন বলছি, আপনি আমাকে আটকে রাখার কে? আপনি কি আমাকে মেরে ফেলতে চান? জিয়ন দরজা খুললো। তার পরনে কালো রঙের একটা টি শার্ট, চোখে মুখে ঘুমের ছিটা ফুটাও নেই। সে আরিনার দিকে এক পলক তাকিয়ে অত্যন্ত নির্লিপ্ত গলায় বলল, আপনার ব্রেকফাস্ট ভিতরে পাঠিয়ে দেওয়া হবে। আর ভার্সিটিতেও আমি মেল করে দিয়েছি যে আপনার শরীর খারাপ, আপনি অনলাইনে ক্লাস করবেন। আর আমাকে নেক্সট টাইম ডিস্টার্ব করবেন না, আমার অনেক কাজ আছে, সো গেট আউট। জিয়ন মুখের ওপর দরজা বন্ধ করে দিল। আরিনা নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সে এক মরণ খেলায় নেমেছে। জিয়ন নিজেকে ফারজিয়ন সৈয়দ হিসেবে প্রমাণ করতেই চাইছে না, বরং সে প্রতিটা মুহূর্তে বুঝিয়ে দিচ্ছে যে সে কেবল এক নিষ্ঠুর শাসক, যার ওপর কথা বলার সাহস কারণেই। আরিনা নিজের অ্যাপার্টমেন্টে ফিরে এসে দরজায় পিঠ থেকে বিড়বিড় করে বলল, আপনি নিজেকে জিয়ন বলে পরিচয় দিচ্ছেন তো? ঠিক আছে, আমি দেখব আপনার এই ভিলেনের মুখোশ কতদিন টেকে। আপনি আমাকে খাঁচায় বন্দি করে রাখতে পারেন, কিন্তু আমার ঘৃণাকে জয় করতে পারবেন না। বাইরে করিডোরে দাঁড়িয়ে থাকা বডিগার্ডদের ভারী বুটের আওয়াজ আরিনার কানের মধ্যে তীরের মতো বিচ্ছে। সে রুমের ভিতরে পাইচারি করছে। এদিকে জিয়নের ওপর তীব্র ঘৃণা, অন্যদিকে এক অজানা আতঙ্ক তার দম বন্ধ করে দিচ্ছে। হঠাৎ আরিনার ফোনের ভাইব্রেশন তাকে ফিরিয়ে আনলো বাস্তবে। স্ক্রিনে আয়ান নামটা ভেসে উঠেছে। আরিনা দ্রুত ফোনটা ধরল আর বলল, আয়ান ভাইয়া, আপনি কোথায়? আপনার জিয়ন ভাইয়া আমাকে বন্দি করে রেখেছে, আপনি আমাকে প্লিজ এখান থেকে নিয়ে যান। আরিনার গলায় কান্নার সুর। ওপাশ থেকে আয়ান দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আরে ডিয়ার, শান্ত হও। আমি জানি জিয়ন ব্রো যা করছে তোমার কাছে বাড়াবাড়ি মনে হচ্ছে, কিন্তু ও যা করছে তার পিছনে কারণ আছে। এই নিউ ইয়র্কের আন্ডারগ্রাউন্ড জগৎটা খুব বেশি ভয়ঙ্কর, আর জিয়ন ব্রো যে পজিশনে আছে ওর শত্রুরা তোমাকে ঢাল হিসেবে ব্যবহার করতে পারে। কারণ তুমি এখন জিয়ন ব্রোর পাশের অ্যাপার্টমেন্টে থাকছো, আর তুমি নিশ্চিত থাকতে পারো তুমি আমার কাজিন বলে যে জিয়ন ব্রো হয়তো তোমার সাথে এমন বাড়াবাড়ি করছে। আসলে ব্রো ছোট থেকেই এরকম। তারপর আরিনা বলল, তার মানে আপনিও ওর সাথে মিলে আমাকে বন্দি করেছেন? তারপর আরিনা চিৎকার করে উঠল, না আরি ডিয়ার, আমি শুধু চাই তুমি সেফ থাকো। জিয়ন ব্রো যখন রেগে থাকে তখন তুমি ওর সামনে যেও না, আর ভয় পেও না কোনো কারণেই। জিয়ন ব্রো মেয়েদের তেমন একটা পছন্দ করে না। হি টু মাচ হেড গার্লস, সো রিল্যাক্স আরি ডিয়ার। আয়ানের কথা শুনে আরিনার সন্দেহটা আরো বেশি ঘনীভূত হলো। ফোনটা রেখে সে ভাবলো, জিয়ন কি সত্যিই তাকে রক্ষা করতে চায়, নাকি এটা তার নতুন কোনো চাল? রাত তখন গভীর। হঠাৎ আরিনা তার পাশের অ্যাপার্টমেন্ট থেকে কোনো কিছু ভাঙার বিকট শব্দ শুনতে পেল, সাথে কারো গোঙানির আওয়াজ। আরিনা কৌতূহল সামলাতে না পারে সে পা টিপে টিপে দরজার কাছে গেল। দেখলো করিডোরের গার্ডরা নেই, হয়তো জিয়ন তাদের কোনো কাজে পাঠিয়েছে। সে সাহস করে 19 নাম্বার দরজার সামনে গিয়ে দাঁড়ালো। দরজাটার সামনে একদম ফাঁকা হয়ে আছে, ভিতর থেকে নীলচে আলো আর সিগারেটের ধোঁয়া বেরিয়ে আসছে। আরিনা ওকে দিতেই দেখলো জিয়ন একটা পাঞ্চিং ব্যাগের সামনে দাঁড়িয়ে আছে। তার ঊর্ধ্বাঙ্গে কোনো পোশাক নেই, শার্ট হিম তার উদাম গায়ে একদম ঘামে ভিজে গেছে। প্রতিটা শ্বাসে বুক ওঠানামা করছে স্পষ্টভাবে, তার পেশিগুলো টান টান হয়ে উঠেছে। খুশির তালে তালে যেন ভিতরের সমস্ত ক্ষত আর রাগ ওই পাঞ্চিং ব্যাগের ওপর উজাড় করে দিচ্ছে। আঘাত পড়ার পর সঙ্গে সঙ্গে তার উদাম শরীরটা মুহূর্তের জন্য কেঁপে উঠছে, আবার পরের মুহূর্তে শক্ত হয়ে যাচ্ছে। আরিনা একটা ফাঁকা ঢোক গিলল, আবারও তাকালো। ঘামে ভেজা শরীরটা নীলচে আলোয় চকচক করছে। তার পিঠে অসংখ্য পুরনো ক্ষতের চিহ্ন, যা কোনো সাধারণ মারামারির নয়, যেন কোনো পশুর নখের আচর বা ফাইটিং এর কারণে দাগ হয়ে গেছে। জিয়ন অত্যন্ত হিংস্রভাবে পাঞ্চিং ব্যাগে আঘাত করছে। প্রতিটা আঘাতের সাথে অস্পষ্ট স্বরে কিছু একটা বিড়বিড় করে বলছে। আরিনা সেটা শোনার জন্য কান পাতলো। জিয়ন বলছে, দুর্বলতা, আবেগ, সব শেষ। জিয়নের জীবনে কোনো পিছুটান নেই। হঠাৎ জিয়ন থেমে গেল। সে সরাসরি দরজার দিকে তাকালো। আরিনার সাথে চোখাচোখি হলো। জিয়নের চোখ একদম লাল হয়ে আছে, ঠিক যেন একটা ক্ষুধার্ত নেকড়ে। আরিনা সরে যাওয়ার আগে যেন বিদ্যুতের গতিতে দরজার কাছে এসে আরিনার হাতের কবজি চেপে ধরলো। এক হাতে চেপে ধরে এক ঝটকায় ভেতরে নিয়ে এসে দরজা আটকে দিল। আপনার সাহস তো কম নয় আরিনা সৈয়দ, নিষেধ করার পরেও আমার রুমে ঢোকার স্পর্ধা কোথায় পেলেন? জিয়নের ভারী নিঃশ্বাস আরিনার মুখে এসে লাগছে। তার গায়ের ঘাম আর দামি তামাকের গন্ধ পাওয়া যাচ্ছে তার শরীর থেকে।
আরিনা ভয় পেল জিওনের ক্ষতবিক্ষত পিঠের দিকে আঙ্গুল উঁচিয়ে বলল, এসব কি? আপনার পিঠে এসব কিসের দাগ? এ কি আপনার লিগেসি? আন্ডারগ্রাউন্ডের মার খেয়ে নিজের শরীরটাকে ক্ষতবিক্ষত করা? জিওন একটা বিদ্রুপের হাসি আসলো। সে আরিনাকে এক হাত দিয়ে দেয়ালের সাথে চেপে ধরে, অন্য হাত দিয়ে কপালের চুলগুলো সরায় আর বলল, এটা লড়াইয়ের চিহ্ন আরিনা সৈয়দ। আপনার সেই শান্ত ফারজু ভাইয়া ফুলের মতো গল্প শোনাতো, কিন্তু জিওন গল্পের চেয়ে আঘাতে বিশ্বাসী। এই জগৎটা আপনার মতো নরম মানুষের জন্য নয়। এখানে টিকে থাকতে হলে জানোয়ার হতে হয়। আরিনা বলল, আপনি একটা মানসিক রোগী জিওন সাহেব। আপনি নিজেকে ফারজু ভাইয়ের সাথে মেলাতে যান বলে হয়তো আপনি মানহীনতায় ভুলে গেছেন, কিন্তু আজ আমি নিশ্চিত হলাম আপনি আমার ফারজু ভাইয়া হতেই পারেন না। সে কোনোদিন নিজেকে এমন নোংরা আন্ডারগ্রাউন্ডের রাজা বানাতো না। আরিনার চোখে অবজ্ঞা। জিওন আরিনার মুখের খুব কাছে নিয়ে এলো তার মুখ। তার শীতল দৃষ্টি আরিনার ঠোঁটে নিবদ্ধ হলো। কয়েক সেকেন্ডের জন্য ঘরটা নিস্তব্ধতা হয়ে গেল। জিওন নিচু সুরে বলল, ঠিক ধরেছেন, আমি জিওন, আপনার সো কোল্ড ফারজু ভাইয়া নয়। আমি অন্ধকার জগতের রাজা। আর আপনার সেই ফারজু ভাই, সে হয়তো অনেক আগেই এই শহরে কোনো এক ডাস্টবিনে পচে মরে গেছে। তাই তার ভূত না খোঁজে এই দানবটাকে সহ্য করতে শিখুন, কারণ সামনের দিনগুলো আপনার জন্য আরো বেশি কঠিন হতে যাচ্ছে। জিওন আরিনাকে ছেড়ে দিয়ে একটা হুইস্কির বোতল হাতে নিল। সে আরিনার দিকে না তাকিয়েই বলল, বেরিয়ে যান আমার সামনে থেকে। আর আমি এটা শেষবারের মতো মনে করিয়ে দিচ্ছি, হুটহাট আমার ফ্ল্যাটে আসা আমি পছন্দ করি না। আরিনা অপলকভাবে জিওনের নিষ্ঠুর পিঠের দিকে তাকিয়ে রইল। তার মনে হলো, যে মানুষটার শরীরে প্রতিটা ভাঁজে যন্ত্রণা আর ঘৃণা মিশে আছে, সে কোনোদিনও ভালোবাসার যোগ্য হতে পারে না। সে টলতে টলতে নিজের ফ্ল্যাটে ফিরে এলো। জানালার বাইরে নিউ ইয়র্কের আকাশ আজ বড় বেশি ধূসর দেখাচ্ছে। আরিনা মনে মনে প্রতিজ্ঞা করলো, সে এই জিওন নামের জাল থেকে নিজেকে মুক্ত করবেই। সে তাকে ফারজিয়ন হিসেবে মানবে না, বরং তার ইগো ঘুরিয়ে দিয়ে তবেই শান্ত হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। অকাল বন্ধন গল্পের 6 নম্বর পর্বটা এইখানেই এন্ড করা হলো। তো গল্পের মাঝে ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবা। আর হ্যাঁ গাইস, এই গল্পটা তোমাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবা। আর আজকের পর্বটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবা। আর হ্যাঁ গাইস, আজকের ভিডিওতেও একটা টার্গেট থাকবে। যদিও তোমরা টার্গেট কমপ্লিট করতে পারো না, কিন্তু তোমরা অনেকটাই চেষ্টা করো, যার জন্য আমার খুব বেশি ভালো লাগে। তোমাদের এই ভালোবাসা দেখে আমার ভিডিও বানানোর আগ্রহ আরো বাড়ে, যার কারণে আমি যতটা পারি ততটা চেষ্টা করি তোমাদের জন্য বড় করে ভিডিও আনার, তোমাদের গল্প বড় করে দেওয়ার জন্য। যদিও আমার একটু সমস্যা হয়, কিন্তু কিছু করার নেই। তারপরও তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য তো এইটুকু করতেই হবে। আর হ্যাঁ গাইস, এই ভিডিওর টার্গেট যদি কমপ্লিট করে দিতে পারো, তাহলে অবশ্যই আমি কথা দিচ্ছি তোমাদের পরের ভিডিওটা আমি আরেকটু লং করে দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা তো এমনিতেই 25 মিনিটের কাছাকাছি আছে, আর কালকের ভিডিওটাও আমি 25 মিনিট দিছিলাম আমার কথা মতো। তো আজকের ভিডিওতে যদি তোমরা 200+ কমেন্ট আর 500+ লাইক কমপ্লিট করে দিতে পারো, তাহলে অবশ্যই পরের ভিডিওতে ধামাকাদার কিছু নিয়ে আসবো। আর পরের পার্টে অবশ্যই 30 মিনিট দেওয়ার চেষ্টা করব। তো দেখি তোমরা আজকের টার্গেট কমপ্লিট করে দিতে পারো কিনা। যদি কমপ্লিট করে দিতে পারো, তাহলে অবশ্যই পরের পর্বটা লং আসবে। তোমরা যদি আজকে টার্গেট কমপ্লিট করে দিতে পারো, তাহলে অবশ্যই আমি আমার দেওয়া কথা রাখবো। পরের ভিডিওটা অবশ্যই আমি 30 মিনিট দেওয়ার চেষ্টা করব, যে করেই হোক। আমি অবশ্যই তোমাদের জন্য লং ভিডিও আনবই। আর হ্যাঁ গাইস, যারা যারা গল্প শুনতেছো অথচ চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশনটা অন করে রাখবা, যাতে করে পরবর্তী পর্ব আসার সাথে সাথে তোমরা দেখতে পারো। তো পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।